অমি, পায়েল, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো? জি স্যার। ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অর্পা, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো যাক, সবাই মোটামুটি এসে গেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। সেটা হচ্ছে, যেহেতু রিসেন্টলি তোমাদের পরীক্ষা সামনে, আর সেজন্যই তোমাদের পড়াশোনার বিষয়ে একটু বেশি চিন্তা ব্যস্ততা। যেহেতু তোমাদের অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট তিনটা পরীক্ষা হবে, তাই না? জি স্যার। জি স্যার। সেই জন্য তোমাদের হাতে সময় আছে অক্টোবর মাস আর নভেম্বর মাস, 2 মাস। এই 2টা মাসকে তোমাদের টার্নিং পয়েন্ট, জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজে লাগাইতে হবে। অর্থাৎ গত 18-19 মাস যেভাবেই চলে গেছে, তো চলে গেছে, এখন এই 2 মাসকে আর যেভাবে সেভাবে চলে যেতে দেওয়া যাবে না। দিনের বিশাল একটা অংশ তোমাদেরকে পড়াশোনা করতে হবে, আর সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আর মার্কেটিংটাকে একটা সময় ভাগ করে নিবা, আর অ্যাকাউন্টিংটাকে একটা সময় ভাগ করে নিবা। এভাবে যদি ভাগ করে নিয়ে এই 2 মাস পড়াশোনা করতে পারো, তাহলে আমি নিশ্চিত আল্লাহর রহমতে যে তোমাদের নিজের যোগ্যতায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমাদের পক্ষে ভালো করা সম্ভব। ভালো শুধু ভালো নয়, ভালো নম্বর পাওয়া এবং A+ পাওয়া সম্ভব, এবং সেটা পরবর্তী সময়ে এডমিশন টেস্টের জন্য তোমাদের জন্য যথেষ্ট হেল্প হবে বলে আমি মনে করি। সেজন্য তোমাদেরকে সিরিয়াসলি এই 2 মাস পড়াশোনা করতে হবে। তোমাদের পড়াশোনার গতিটাকে একটু ত্বরান্বিত করার জন্য, যেহেতু আমি আবার তোমাদের কাছে আসছি, তো সেই হিসেবে তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব। এতে যদি তোমাদের সামান্যতম উপকার হয়, তাহলেই আমি কেবল নিজেকে সফল মনে করব। মূল কাজটা তোমাদের কি করতে হবে, আমি শুধু জাস্ট একটু তোমাদেরকে পথ দেখাবো বা একটু নির্দেশনা দিব। সমস্ত কাজটাই তোমাদেরকে বাসায় বসে বসে করতে হবে। ঠিক আছে, সবাই রাজি আছো তো ইনশাল্লাহ? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। স্যার, অ্যাকাউন্টিং এ তোমাদের 3টা সিকিউ প্রশ্নের অ্যান্সার করতে হবে। ফার্স্ট পেপারে 3টা, সেকেন্ড পেপারে 3টা। অলরেডি তোমাদেরকে 5টা করে চ্যাপ্টার সিলেবাস দেওয়া আছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে মিনিমাম 4টে চ্যাপ্টার এমন ভাবে করতে হবে যাতে ওই চ্যাপ্টারের যে অঙ্কই আসুক না কেন, সেটা যেন তুমি করতে পারো, তোমার যেন কোনো প্রবলেম না হয়, অর্থাৎ তোমার কাছ থেকে যেন মিস না হয়। যে 50 নম্বরের পরীক্ষা, এখানে কোনো অবস্থাতেই 47-48 এর নিচে নামা যাবে না। তাইলেই কেবল মনে করো যে তোমরা সামনের পথটা সহজ হবে এবং রেজাল্ট ভালো করা তোমাদের জন্য সম্ভব হবে।
সবাই ভালো করবা ইনশাল্লাহ। তো যে 5টা অধ্যায় 5টা চ্যাপ্টার তোমাদের জন্য রয়েছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, অষ্টম এবং নবম অধ্যায়। ঠিক তেমনি সেকেন্ড পেপারে আছে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম, এই 5টা অধ্যায় আছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যেহেতু ফার্স্ট পেপারটা মোটামুটি তোমরা কলেজে পড়েছো, আমি থাকা অবস্থায় মোটামুটি ফার্স্ট পেপার তোমাদের একটা পর্যায়ে এসেছিল। সেকেন্ড পেপারে আসার পরেই তোমাদের কলেজ বন্ধ হয়ে যায় করোনাকালীন মহামারীর কারণে। তো আমার যেটুকু ধারণা, তোমাদের সেকেন্ড পেপারে হয়তো প্রবলেম বেশি থাকার কথা, কি বলো তোমরা? জি স্যার স্যার। কলেজে তো জি স্যার। ফার্স্ট ইয়ার ফাইনালের আগেই কলেজ বন্ধ হয়ে গেছে। হয়তো ফাইনালের দুদিন আগে বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা 2 দিন আগে। তার মানে ফার্স্ট পেপারটা তো মোটামুটি পড়া হয়েছিল, তাই না? জি স্যার। এখন সেকেন্ড পেপারটা তো বেশি বাকি আছে। জি স্যার, সেকেন্ড পেপার কিছু পারি। চাইলে আমি সেকেন্ড পেপারটা দিয়ে তোমাদের কাজ শুরু করতে চাই, কি বলো? জি স্যার, জি জি স্যার। স্যার। জি স্যার, সেকেন্ড পেপার জি থেকে স্যার। শুরু জি করেন। স্যার। তো সেকেন্ড পেপার দিয়ে যদি শুরু করি, সেকেন্ড পেপারে অধ্যায় আছে 5টা। আমি চাইবো তোমরা সেকেন্ড পেপারের আগে 3টে অধ্যায় শেষ করো, তারপরে ফার্স্ট পেপারের 3টে অধ্যায় শেষ করো। 3টা 6টা শেষ হইলে পরে যে সময় পরে পাওয়া যাবে, তারপরে আবার দুইটা থেকে একটা একটা করে আরো 2টা করে করো, 8টা মোট 8টা অধ্যায় পড়ো। তাইলেই তোমাদের পক্ষে আমার মনে হয় ভালো হবে। কেমন? জি এই স্যার। স্যার আর্থিক কি বাধ্যতামূলক? আর্থিক যে বাধ্যতামূলক কিনা এটা এখনো সিলেবাসের মধ্যে ক্লিয়ার করেনি ওরা, নির্দেশনার মধ্যে বাধ্যতামূলক হবে কি হবে না এটা এখনো নিশ্চিত নই, এখনো এরকম সিলেবাস প্রকাশ করা হয়নি। তো আমার ধারণা একটা হলে হতেও পারে বাধ্যতামূলক, 3টার মধ্যে স্যার একটা। মানবন্টন কবে প্রকাশ করবে? এটা তো সরকার যে কি চাচ্ছে, কি করতে যাচ্ছে, এটা সরকার নিজেও হয়তো কনফিউজড। জানেন। ঠিক আছে, যেমন তোমরা তো পরীক্ষা দিবে ডিসেম্বরে, এসএসসি পরীক্ষার্থীরা জি, স্যার। পরীক্ষা দিবে নভেম্বর মাসের 2 তারিখে। হ্যাঁ তাদের স্যার, সিলেবাসটাও 14 এখনো তারিখে। 14 না? জি স্যার। তো তাদের সিলেবাসটাও এখানে কনফিউজ, এখনো ক্লিয়ার করা হয়নি যে আর্থিক বিবরণী কি একটা বাধ্যতামূলক নাকি যে কোনো 3টা দিবে, আর প্রশ্ন কিভাবে হবে এই বিষয়ে এখনো কোনো ডিটেলস, কোনো সিলেবাস প্রকাশ করা হয়নি। তো তোমাদেরটা তো হয়নি। তো যাই হোক, যেটি ওরা করে করুক, তোমরা প্রথম 3টা করে চ্যাপ্টার শেষ করো, শেষ করে সর্বশেষ আর্থিক বিবরণীটা করবা। আর্থিক বিবরণী সর্বশেষে করবা, যাতে ওই 3টা কভার হয়ে গেলে আর্থিক বিবরণী যেন কনফার্ম হলে যেন দেওয়া যায়, আর না হলে যেন ভালো। না হইলেও দেওয়া যায়। ঠিক আছে? না হয় না। তো দেখো, আমরা যদি সেকেন্ড পেপার শুরু করি, সেকেন্ড পেপার অধ্যায় আছে 2, 4, 5, 6 আর 8। তো আমি তোমাদেরকে বলবো তোমরা 2, 4 আর 8 আর 6, এই 4টা অধ্যায় করবো আগে। 2, 4, 6, 8। ঠিক আছে, আমি অধ্যায়ের নামগুলো বলি, দেখো তোমরা কোনোটা পারো কিনা কম বেশি। দ্বিতীয় অধ্যায় হলো অংশীদারি কারবার। চতুর্থ অধ্যায় হলো শেয়ার ইস্যু। জানি না। অষ্টম অধ্যায় হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মানে ফিফু লিফু। ওই কিছু পারি, অল্প অল্প পারি। ষষ্ঠ অধ্যায় হলো অনুপাত বিশ্লেষণ। বলো এটাও কিছু কিছু পারি। স্যার চার- অনুপাত বিশ্লেষণে আট একটু অধ্যায়- সমস্যা আছে। বলো কিছু কিছু সবগুলিতে তো সমস্যা। পায়ের কিছু বলতে স্যার চাচ্ছো? দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় মানে অনেক বেশি সমস্যা, আর 6 আর 8 নাম্বার অধ্যায় একটু কম সমস্যা। আচ্ছা, স্যার স্যার সবগুলি আমার অধ্যায়তেই তো অনুপাত কম বেশি বিশ্লেষণের সমস্যা। সমস্যা আছে। তাহলে আমরা দ্বিতীয় দিয়ে শুরু করি, কি বলো? ঠিক আছে স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। জি স্যার। ওকে, জি স্যার, শুরু করেন।
দেখো অধ্যায় 2, অধ্যায় 2 মানে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অংশীদারি ব্যবসায়ের হিসাব তোমরা ম্যানেজমেন্টে পড়েছো, ম্যানেজমেন্টে পড়ছো অংশীদারি ব্যবসা? জি স্যার। স্যার বলছি আচ্ছা, তো ম্যানেজমেন্টে পড়ে থাকলে এখান থেকে শিখে আসছো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিকের মধ্যে আবার কিছু সীমারেখা আছে। সাধারণ ব্যবসা হলে সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং ব্যবসা হলে সর্বোচ্চ 10 জন। এখানে কথা হচ্ছে সংখ্যার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি, কিন্তু ততোধিকের মধ্যে ততোধিক বলতে তো বোঝায় 2 এর অধিক। তো 2 এর অধিক তো হলো মনে করো 3, 4, 10, 20, 40, 50, 100, 200, সবই তো 2 এর অধিক। সবই হচ্ছে কি 2 2 এর এর অধিক। অধিক। কিন্তু এই সব হওয়া যাবে না, শর্ত দেওয়া আছে। সর্বোচ্চ 20 জন যদি সাধারণ ব্যবসা হয়, আর যদি ব্যাংকিং ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ হবে 10 জন ব্যক্তি চুক্তির ভিত্তিতে বৈধভাবে যে ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। তো তোমরা এই সংখ্যাটা থেকে কিছু জিনিস অনুমান করতে পারবা। সেটা হলো 2, 3, 4 জন ব্যক্তি যদি একত্রে মিলিত হয়, একত্রে মিলিত হইয়া তারা মুনাফা অর্জন করার উদ্দেশ্যে, মুনাফা অর্জন করার উদ্দেশ্যে তারা বৈধ কোনো যদি কাজ করে, ব্যবসা করে, বৈধ ব্যবসা। অবৈধ ব্যবসা চুক্তি করা যাবে না, অবৈধ ব্যবসাকে ব্যবসা স্বীকৃতি দেওয়া যাবে না। সে বৈধ ব্যবসা যদি করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে, তাহলে সেটা অংশীদারি ব্যবসা হবে। তো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝবা যে এই অংশীদারি ব্যবসা করার জন্য তার মূলত চুক্তি হইতে হবে। চুক্তি, চুক্তি মানে এগ্রিমেন্ট, আলোচনা। যারা যারা ব্যবসা করবে তাদের মধ্যে আলোচনা থাকতে হবে। আর সেই আলোচনাটা, সেই কন্ট্রাক্টটা বা এগ্রিমেন্টটা হইতে হবে লিখিত অথবা মৌখিক। তবে যে কোনো ঝামেলা বা যে কোনো সমস্যা দূর করার সহজার্থে চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয়, লিখিত হওয়া জরুরি। আর সেই কারণে চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়। চুক্তিকে বলা হয় অংশীদারি ব্যবসায়ের চাবিকাঠি, চুক্তিকে বলা হয় অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। কেমন? মনে করো তোমরা যারা এখানে ক্লাসে আছো, আজকের এই ক্লাসে ধরো এর এর মধ্যে যারা, যেমন আমি যদি 3 জনের নাম বলি, ধরো যেমন নৌমি, রাহিলা এবং পায়েল, ধরো 3 জনে মিলে একটা ব্যবসা দিতে চাইলা যাত্রাবাড়িতে। এখন চিন্তা করলা ব্যবসা, এখন এখন খুব ভালো ভালো বান্ধবী মনে করে, এখন খুব ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ব্যবসা এমন এক জিনিস যেখানে টাকা পয়সার লেনদেন হবে হাজার হাজার লাখ লাখ টাকা। যত ক্লোজই হোক না কেন, এই টাকা পয়সার লেনদেন হইলে পরে একজন আরেকজনের প্রতি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়, প্রবলেম তৈরি হয়। মনে করা হয় সে মনে হয় টাকা পয়সা একটু বেশি নিয়ে যাচ্ছে, বা সে মনে হয় কাজ একটু কম করতেছে বাট সুবিধা বেশি নিচ্ছে। এই সমস্ত ঘটনা ঘটে যেতে পারে। এতে করে অংশীদারদের মধ্যে, বান্ধবীদের মধ্যে বিশাল একটা বিশৃঙ্খলা গ্যাঞ্জাম হতে পারে। এই গ্যাঞ্জামটা দূর করার জন্য আগে থেকে একটা লিখিত চুক্তি থাকা জরুরি। সেই চুক্তির মধ্যে কি লেখা থাকবে যে একজন অংশীদার ব্যবসা করার জন্য কয় টাকা মূলধন দিবে, ব্যবসার মধ্যে তার কি কি কাজ থাকবে, কে কি কাজ করবে, ব্যবসা পরিচালনা করবে কে, বাইরে থেকে মালামাল কিনবে কে, দোকানের মধ্যে বসবে কে, ক্যাশিয়ার কে হবে, ম্যানেজার কে হবে। এই সব বিষয়ে টোটালি চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হয়। আর এই উল্লেখ করার পরে এটাও সর্বোচ্চভাবে লিখে রাখতে হয় যে ব্যবসা যে করার পরে 1 বছর ব্যবসা করলাম, ব্যবসার মধ্যে যে লাভ হবে, আসল যে জিনিসটা। কারণ একটা ব্যবসার মূল উদ্দেশ্য কি বলো তো দেখি? মুনাফা মুনাফা অর্জন। মুনাফা অর্জন করা। ভেরি গুড। আর এই মুনাফাটা নিয়ে যত বিশৃঙ্খলা, যত গ্যাঞ্জাম, মুনাফাটা নিয়ে হচ্ছে সমস্ত ঝামেলার মূল কাঠি। সেই কারণে
এই মুনাফা অর্জন হইলে পরে মুনাফা কে কয় টাকা পাবে, কার ভাগে কত মুনাফা পড়বে, এটা চুক্তির মধ্যে বলা থাকতে হয়। চুক্তির মধ্যে বলে দিতে হয় যে মুনাফা কে কয় টাকা পাবে। কথা বুঝতে পেরেছো আমার? জি স্যার। তাহলে চুক্তির মধ্যে উল্লেখ কি কি থাকবে, যে অংশীদাররা কে কয় টাকা মূলধন দিবে এটা উল্লেখ থাকবে, কে কি কাজ করবে এটা উল্লেখ থাকবে, কে কারবার থেকে বেতন পাবে সেটা উল্লেখ থাকবে, কে বেতন পাবে না সেটা উল্লেখ থাকবে, এবং বছর শেষে যে মুনাফা হইল সে মুনাফা কে কয় টাকা ভোগ করবে সেটাও এখানে উল্লেখ থাকতে হবে। আর এইসব কারণেই চুক্তিকে বলা হয় অংশীদারি কারবারের মূল ভিত্তি। আমরা এই অধ্যায় থেকে যেটা শিখবো সেটা হলো 1 বছর ব্যবসা করার পরে কারবারের যে নিট মুনাফা হলো সেই নিট মুনাফাটা অংশীদারদের মধ্যে কিভাবে বন্টন করতে হয়, বন্টন করার প্রক্রিয়াটা কি, এই জন্য এখানে একটা হিসাব করা হবে যার নাম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। নাম কি? লাভ লোকসান বন্টন হিসাব। লাভ লোকসান বন্টন হিসাব। এটা কারবারের পক্ষে করা হয়। এই লাভ লোকসান বন্টন হিসাবটা কারবারের পক্ষে করা হয়। এরপরে অংশীদারদের জন্য আরেকটা হিসাব করা হয়, যে হিসাবটার নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। মূলধন। এই দুইটা কাজ এখানে করতে হবে। একটা নাম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব, আরেকটা নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। কি হিসাব? অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব। ভেরি গুড। তো দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু কথা লিখেছি, যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি অনুযায়ী অংশীদাররা মূলধন সরবরাহ করে থাকে ও মুনাফা বন্টন করে থাকে। অর্থাৎ চুক্তিতে যেভাবে বলা থাকবে, মনে করো লেখা আছে চুক্তির মধ্যে যে প্রত্যেক অংশীদার কারবারে 2 লাখ টাকা করে মূলধন দিবে। আমি তোমাদেরকে যদি বলি, মনে করো এখানে লেখা আছে ফ্রেন্ডস বা মেসার্স ফ্রেন্ডস কর্নার, একটা কোম্পানির নাম বললাম যে মেসার্স কি বলবো, ধরো বিসমিল্লাহ ট্রেডার্স। বিসমিল্লাহ ট্রেডার্স নাম দিয়ে একটা ব্যবসা করা হলো, যেখানে অংশীদার হচ্ছে 3 জন। অংশীদার 3 জন, অঙ্কে বলা আছে, মানে চুক্তিপত্রে বলা আছে এই 3 জন অংশীদার প্রত্যেকে কারবারকে 2 লাখ টাকা করে মূলধন দিবে। মনে করো অংশীদার হচ্ছে ক, খ আর হলো গ। অংশীদার হলো 3 জন, ক, খ আর হলো গ। তাহলে প্রত্যেকে যদি 2 লাখ টাকা করে পুঁজি দেয়, তাহলে বিসমিল্লাহ ট্রেডার্স এর মূলধনটা কত হবে? 6 লাখ টাকা। 6 লাখ টাকা। ভেরি গুড। বিসমিল্লাহ ট্রেডার্স এর মূলধন হবে 6 লাখ টাকা। আর যদি একজন একজন করে বলি যে কয়ের মূলধন কত, তাহলে হবে 2 লাখ। ক্ষয়ের মূলধন কত? 2 লাখ। গয়ের মূলধন কত? 2 লাখ। আর কারবারের মূলধন কত? 6 লাখ। ঠিক আছে? জি স্যার। এখন এই যে অংশীদাররা কারবারকে যে মূলধন দিল, মূলধন দিলে পরে যদি চুক্তির মধ্যে উল্লেখ থাকে যে অংশীদাররা কারবারের মধ্যে যে মূলধন বিনিয়োগ করেছে তারা এই মূলধনের উপর সুদ পাবে। মূলধনের উপর কি পাবে? সুদ পাবে। সুদ পাবে। এই সুদরা কত হারে পাবে, কিভাবে পাবে, তা চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অংশীদাররা যদি সুদ পায়, অংশীদাররা যদি কারবার থেকে সুদ পায়, এই সুদরা কারবারের জন্য আয় হবে নাকি ব্যয় হবে? আয়। ব্যয় হবে। না, ব্যয় ব্যয় সরি। আনিশা কি ব্যয়? জি স্যার, ব্যয়। না স্যার, আয় হবে, কারবারের জন্য আয়। হ্যাঁ, ভেরি গুড। তিফা নাকি? তিফা না? জি স্যার। তোমার নাম তো শুধু তিফা না, ডাক নাম কি ছিল জানি? সিনথিয়া। সিনথিয়া। সেটাই তো, তিফা নামে তো আমি তোমাকে দেখি নাই। সিনথিয়া। সিনথিয়া বলো তো এটা আয় কিভাবে হলো? স্যার কারণ মূলধনের সুদটা তো কারবারে দিবে, এজন্য সেটা কারবারের জন্য আয় হবে। কারবার দিবে? কাকে দিবে কারবার?
যা অংশীদারদের। ব্যবসায়ীরা কারবারে সুদ দিবে, এজন্য কারবারের আচ্ছা জন্য সেটা আয় হবে। আচ্ছা, আমি এবার তুমি সিনথিয়া তোমাকে বলি, মনে করো সিনথিয়া, অর্পা আর মনে করো আনিশা, তিনজনে মিলে ব্যবসা করতেছো। তোমরা হইলে ব্যবসায়ী মানে অংশীদার, তোমরা হইলে কি অংশীদার। অংশীদার। এখন তোমরা কারবারকে 2 লাখ টাকা করে মূলধন দিয়েছো, তোমরা কারবারকে 2 লাখ টাকা করে মূলধন দিয়েছো ব্যবসা করার জন্য কারবারে। এই মূলধনের উপর সুদরা কি তোমরা দিবা কারবারকে, না কারবার দিবে তোমাদেরকে? কারবার দিবে স্যার আমরা আমাদের। দিব। তোমরা দিবা। সিনথিয়া, তোমরা দিবা নাকি? জি স্যার। তো তুমি কারবারের মধ্যে মূলধন দিয়েছো, আবার কারবারকে তুমি শুধু তুমি দুটো দিবা? দিবা। না স্যার। চিন্তা বিষয়টা ক্লিয়ার হয়ে হোক আগে। এখন সিনথিয়া, যদি তিনজনে মিলে ব্যবসা করো, তুমি তোমার ব্যাংক থেকে উঠাইয়া কারবারের মধ্যে 2 লাখ টাকা মূলধন দিলা, সেই মূলধনের উপর সে সুদ ধরবে, আবার তুমি কারবারকে সুদ দিবা না এই টাকার উপর তুমি সুদ পাইবা? কি মনে হয় ও তোমার? না স্যার, আমি সুদ পাবো, আমি পাবো। তুমি সুদ পাইবা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। যে মূলধন দেয়, যে টাকা দেয়, সে কি আবার সুদ দেয়? না। যে টাকা দেয় সে কি হয়, সুদ পায়। পাই। তার মানে সুদরা এখানে কে দিবে? অংশীদাররা দিবে না কারবার দিবে? কারবার দিব। কারবার দিবে। কারবার দিবে। তাহলে মূলধনের সুদরা কে দিবে? কারবার। কারবার দিব। তাহলে বলো তো, মূলধনের সুদরা কারবারের জন্য আয় নাকি ব্যয়? ব্যয়। কারবারের জন্য ব্যয়। কারবারের জন্য মূলধনের সুদ হচ্ছে ব্যয়। ভেরি গুড। তাহলে বলো তো অংশীদারের জন্য সেটা কি? আয়। 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 অংশীদারের জন্য আয়। আয়। কারবারের জন্য ব্যয়। ব্যয়। তো তোমাদেরকে আমি একটু আগে বলেছি, আমরা দুইটা হিসাব করব, একটা একটা লাভ লোকসান বন্টন হিসাব করব, আর একটা নাম কি বলেছি, মূলধন হিসাব। মূলধন হিসাব করব। অংশীদারদের মূলধন হিসাব। অংশীদার মূলধন হিসাব করব। তাহলে বলেছি আমি লাভ লোকসান বন্টন করব কারবারের জন্য, কার জন্য? কারবারের জন্য। আর মূলধনটা করব কার জন্য? অংশীদারদের জন্য। অংশীদারদের জন্য। তো যেহেতু মূলধনের সুদ কারবারের জন্য ব্যয়, যেহেতু মূলধনের সুদ কারবারের জন্য ব্যয়, সেহেতু মূলধনের সুদ কারবারের লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে বসবে? ডেবিট দিকে স্যার। ডেবিট দিকে বসবে, কারণ খরচ ডেবিট দিকে বসে, ব্যয় সবসময় ডেবিট দিকে বসে। আমার কথা বুঝছো না বুঝো নাই? স্যার একটু আবার বুঝছি। বলেন। আমি আবার বলি, অংশীদাররা কারবারের মধ্যে যে মূলধন বিনিয়োগ করে, যে মূলধন খাটায়, সেই মূলধনের উপর কারবার সুদ দিয়ে থাকে। সুদরা কে দিয়ে থাকে? কারবার। 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 আর এই কারণে এই মূলধনের সুদ কারবারের জন্য হলো খরচ, কারবারের জন্য ব্যয়। যেহেতু মূলধনের সুদ কারবারের জন্য ব্যয়, সেহেতু কারবারের যে হিসাব আছে লাভ লোকসান বন্টন হিসাব, এই লাভ লোকসান বন্টনের কোন দিকে লিখবো এই সুদটা? ডেবিট দিকে। ডেবিট দিকে লিখবো, কারণ এটা কারবারের জন্য খরচ। কারণ ব্যয়। এটা কারবারের জন্য কি খরচ বা ব্যয়, আর ব্যয় সবসময় ডেবিট দিকে লিখতে হয়। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তো যেহেতু এটা অংশীদারদের জন্য আয়, এই মূলধনের সুদটা হচ্ছে অংশীদারদের জন্য আয়, সুতরাং অংশীদারদের জন্য যে মূলধন হিসাব করব, সে মূলধন হিসাবের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে বসবে। মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে, কারণ হচ্ছে অংশীদারের জন্য আয়, আর আয় সবসময় ক্রেডিট দিকে বসে। আয় কোন দিকে বসে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে বসে। অর্পা, তুমি কি বুঝতেছো? জি স্যার। নওমি? জি স্যার, বুঝছি কিছুটা। কিছুটা বুঝলে হবে না, পুরোপুরি বুঝতে হবে। না বুঝলে বলতে হবে স্যার আমি বুঝতে পারিনি। বাকি যারা আছো, তানিয়া, রাহিলা, সবাই না বুঝলে কিন্তু বলবা, আচ্ছা স্যার। কারণ এমনিতেই তো অনলাইনে আচ্ছা স্যার। এক হলো তোমার সরাসরি সামনাসামনি পড়ার চাইতে অনলাইনে পড়া তো কিছু পার্থক্য আছে। জি স্যার, অনেক। অনেক ভালোই পার্থক্য আছে। জি স্যার। তো সেই হিসাবে না বুঝলে বলতে হবে তোমাদের। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, যে মূলধনের সুদরা হচ্ছে কারবারের জন্য ব্যয়, মূলধনের সুদ হচ্ছে কারবারের জন্য ব্যয়। তো যেহেতু মূলধনের সুদ কারবারের জন্য ব্যয়, তাই লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লিখবো। যেহেতু এটা অংশীদারদের জন্য আয়,
সেহেতু অংশীদারদের যে মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখবো। বলো, মূলধনের সুদরা বিষয়ে কার কোনো কনফিউশন আছে এখন আর? না না স্যার। স্যার, তাহলে মূলধন সুদরা কয় জায়গায় যাবে? 2 জায়গায়। 2 জায়গায়। কোথায় কোথায়? একটা হইতেছে ডেবিট একটা হলো ডেবিট পাশে, আর একটা হলো ক্রেডিট পাশে। কোন হিসেবে ডেবিট পাশে? লাভ লোকসান অংশীদারদের বন্টনের। হিসাবে ওইটা হলো ডেবিট ক্রেডিট পাশে যাবে, আর একটা হলো প্রতিষ্ঠানের যেটা ওইটা হলো ডেবিট পাশে যাবে। আচ্ছা, তাহলে হিসাবের নামগুলো আমি আবার বলি, খেয়াল রাখবা। প্রতিষ্ঠানের হিসাবে নাম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব। আর অংশীদারদের হিসাবের নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। মনে থাকবে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটা জায়গায় ক্লিয়ার হয়েছো যে মূলধনের সুদ লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে বসবে, আর অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে। এটা তো ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার আসো, যদি কোনো অংশীদার কারবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, মানে সে যদি কারবারে অ্যাক্টিভ থাকে, সকল কাজকর্ম করে, তাহলে এরকম যদি চুক্তির মধ্যে উল্লেখ থাকে যে এই অংশীদার, মানে ধরো ক একজন অংশীদার, সে সার্বক্ষণিক ব্যবসায় অংশগ্রহণ করার কারণে তারে প্রতি মাসে 5,000 টাকা করে বেতন দেওয়া হবে। মানে অংশীদার কে প্রত্যেক মাসে 5,000 টাকা করে বেতন দেওয়া হবে। তাহলে বলো তো, এই বেতনটা কারবারের জন্য আয় হবে না ব্যয় হবে? ব্যয় হবে। ব্যয় হবে, ব্যয় হবে। আর কয়ের জন্য কি হবে তাইলে? আয়। আয় হবে। আয়। আয় হবে। তাহলে এই বেতনটা আমরা সেম ভাবে, যদি কয়ে বেতন পায়, একজনে পাইলে একজনেরটা লিখবো, দুজন পাইলে দুজনেরটা লিখবো। যতজনে বেতন পায়, তাহলে লাভ লোকসান বন্টনের কোন দিকে বসবে? ডেবিট দিকে। ডেবিট দিকে। ডেবিট দিকে। ডেবিট দিকে। ডেবিট, ভেরি গুড। তাহলে অংশীদারের মূলধনের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে বসবে। ফাইন, ভেরি গুড। তাহলে দেখো, আমি এখানে যে ডিসপ্লেতে যে কথাগুলো লিখেছি, দেখো 3 নম্বর লেখা আছে, চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে সমান হারে মুনাফা বন্টন হয়ে থাকে। অর্থাৎ অংশীদাররা সারা বছর ব্যবসা করার পরে বছরের শেষে কে কয় টাকা মুনাফা পাবে এটা উল্লেখ থাকতে হয়। যদি উল্লেখ না থাকে, যদি মুনাফা বন্টনের কথা উল্লেখ না থাকে, তাহলে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন সমান ভাগে বন্টন করতে হবে। কেমনে বন্টন করব? সমান ভাগে। মনে করো 6 টাকা মুনাফা হলো, অংশীদার 3 জন, তাহলে সমান করে দিলে কে কয় টাকা করে পাবে? 2 টাকা কইরা পাবে সবাই। 2 টাকা করে পাবে স্যার। প্রত্যেকে 2 টাকা করে পাবে। ভেরি গুড। এটা সমান ভাগে। কখন সমান ভাবে দিব? যদি বন্টন উল্লেখ না থাকে। যদি বন্টনের বিষয়ে কিছু উল্লেখ না থাকে। কিভাবে বন্টন করব যদি কিছু বলা না থাকে, তাহলে আমরা সমানভাবে বন্টন করে দেব। আর বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন দ্বারা এই অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। কত সালের আইন? 1932। 1932। সালের অংশীদারি আইন দ্বারা অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, যদি চুক্তিপত্রে ঋণের শোধের ব্যাপারে কিছু বলা না থাকে, যদি কোনো কারবার কারো কাছ থেকে ঋণ নেয়, কোনো অংশীদারের কাছ থেকে যদি ঋণ নেয়, তো সেই ঋণের উপর শোধ দিতে হয়। তো ঋণের যদি শোধের হার উল্লেখ না থাকে, মানে কত পার্সেন্ট শোধ হবে, এই শোধের পার্সেন্ট যদি উল্লেখ না থাকে, তাহলে শোধ হবে 6% হারে। এটা হারে মানে বৈষম্য শব্দটা হচ্ছে বৈষম্য। তাহলে চুক্তিতে সুদের হার উল্লেখ না থাকলে সুদ হবে কয় পার্সেন্ট হারে? 6%। 6% হারে। কয় পার্সেন্ট হারে? 6% হারে। তাহলে
আমি যে আলোচনাগুলো করেছি এই পর্যন্ত, বলো তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা? না আচ্ছা। স্যার নাই। আচ্ছা ঠিক আছে, না স্যার। ঠিক আছে, ভেরি গুড। তাহলে খেয়াল করে শোনো, যদি কোনো অংশীদার তার নিজের প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে কারবার থেকে যদি সে নগদ টাকা উত্তোলন করে নিয়ে যায় বা টাকা উঠায় নিয়ে যায়, সেটাকে বলা হয় উত্তোলন। কি বলা হয়? উত্তোলন। উত্তোলন। তাহলে কোনো অংশীদার যদি কারবার থেকে টাকা উত্তোলন করে নিজের পরিবারের দরকারে, পরিবারের কারণে, তাহলে সেই উত্তোলনের উপর যদি শোধ ধরার কথা উল্লেখ থাকে চুক্তিপত্রে, তাহলে বলতো এই উত্তোলনের উপর শোধরা কে দিবে? কারবার দিবে না অংশীদার দিবে? অংশীদার দিবে। অংশীদার দিবে। অংশীদার দিবে। তাহলে অংশীদার দিলে এটা কারবারের জন্য আয় হবে নাকি ব্যয় হবে? আয়। কারবারের আয় জন্য হবে। আয়। কারবারের জন্য আয় হবে। আর আয় হলে তাহলে লাভ লোকসান বন্টনের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিবে। ক্রেডিট দিকে বসবে। ভেরি গুড। তার মানে উত্তোলনের সুদ বসবে লাভ লোকসান বন্টনের ক্রেডিট দিকে। উত্তোলনের সুদ বসবে লাভ লোকসান বন্টনের কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। তাহলে বলো তো এটা অংশীদারের জন্য আয় হবে না ব্যয় হবে? ব্যয় হবে। অংশীদারের জন্য ব্যয় হবে। সুতরাং এটা অংশীদারের মূলধন হিসেবে বসবে ডেবিট দিকে। কোন দিকে বসবে? ডেবিট ডেবিট দিকে। ডেবিট দিকে। তার মানে আমার এই আলোচনাগুলোর সারাংশ হচ্ছে, যদি কারবারের জন্য আয় হয় তাহলে লাভ লোকসান বন্টনের ক্রেডিট দিকে বসবে, আর যদি কারবারের জন্য ব্যয় হয় তাহলে লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে বসবে। পাশাপাশি অংশীদারের জন্য যদি আয় হয় তাহলে মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসবে, আর অংশীদারের জন্য যদি ব্যয় হয় তাহলে মূলধন হিসেবে ডেবিট দিকে বসবে। আমার কথা বুঝছো না বুঝোনি? জি স্যার বুঝছি। দেখো আমি এরকম একটা শখ তোমাদের সামনে এখানে উল্লেখ করেছি, দেখো শখটা ভালো করে খেয়াল করো। ক খ গ এর লাভ লোকসান, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিও, এটা তোমাদের জন্য পড়া থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি। দেখো আগে ক্রেডিট দিকে কথা খেয়াল করো। এই যে এখানে লিখছি বিশদ আয় বিবরণী নিট মুনাফা স্থানান্তরিত হয়েছে, এটা উদ্দীপকে দেওয়া থাকবে। নিট মুনাফা, এটা উদ্দীপকে উল্লেখ থাকবে যে কারবারের নিট লাভ কত টাকা হয়েছে। ওই নিট লাভ আমরা সরাসরি ক্রেডিট দিকে লিখে দিব। এবার অংশীদারদের মূলধন হিসাব লেখা, উত্তোলনের শোধ, যদি অংশীদাররা কারবার থেকে টাকা উত্তোলন করে সেই উত্তোলনের উপর শোধ ধরতে হয়। আর তোমরা একটু আগে বলেছো সেই শোধরা হচ্ছে কারবারের জন্য আয়। আয়। আর আয় হইলে এটা ক্রেডিট দিকে লিখতে হয় উত্তোলনের শোধ। দেখো ক্রয়ের শোধ, ক্ষয়ের শোধ, ক্রয়ের শোধ, তিনটা যোগ করে লিখবো আমরা মোট শোধ। দেখো লেখার নিয়মটা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। বুঝছি। তাহলে ক্রেডিট দিকে কি কি আসলো? নিট লাভ। আর কি আসলো? উত্তোলনের উত্তোলনের সুদ। সুদ। আবার যদি কোনো অংশীদার কারবার থেকে পণ্য উত্তোলন করে, কি উত্তোলন করে? পণ্য উত্তোলন। পণ্য। সেই পণ্য উত্তোলনটাও লাভ লোকসান বন্টনের ক্রেডিট দিকে আসবে। আমি এখানে দুজনের নাম বলেছি, দুজন হতে পারে, একজন হতে পারে, তিনজন হতে পারে, যতজন হবে ততজনের পণ্য উত্তোলন ক্রেডিট দিকে লিখবো আমরা। এখানে দুজন হলে দুজন লিখবো, একজন হলে একজন লিখবো, তিনজন হলে তিনজন লিখবো, লিখে আমরা ক্রেডিট দিকে লিখবো। তাহলে ক্রেডিট দিকে আইটেম কয়টা হলো? দুইটা। দুইটা? তিনটা। 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 কয়টা? তিনটা। কি কি? নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন। ভেরি গুড। পাশাপাশি ডেবিট দিকে হবে মূলধনের সুদ। তোমরা একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি মূলধনের সুদ কারবারের জন্য ব্যয়, যেহেতু ব্যয় সেহেতু ডেবিট দিকে বসবে। ক খ গ এর মূলধনের সুদ তিনটা বসার পরে তিনটা যোগ করে আমরা একসাথে লিখবো মূলধনের সুদ। ঠিক আছে? যদি কোনো অংশীদার কারবার থেকে বেতন পায়, এই বেতন হচ্ছে কারবারের জন্য খরচ। কোনো অংশীদার যদি কারবার থেকে বেতন পায় সেটা কারবারের জন্য খরচ, আর খরচ হলে ডেবিট দিকে হয়। আমি এখানে দুজনের নাম বলেছি খ আর গো।
পরীক্ষায় দুজন হবে এরকম কোনো কথা নেই, একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজনও হতে পারে। তাহলে তিনজনের বেতনটা লিখে আমরা লিখবো, যোগ করে দেবো একসাথে বেতন ডেবিট দিকে। ডেবিট দিকে কয়টা